আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ স্টুডিও থেকে। আমি হাসান মোহাম্মদ শামীম সারাদিনের খবর অনুষ্ঠান নিয়ে প্রতিদিন সন্ধ্যায় আমরা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই এবং দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক, আজকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ৩ বছর পূর্ণ হয়েছে। ২০১৮ সালের আজকের তারিখে সিলেট সিটি কর্পোরেশনের চতুর্থ যে নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল এবং আজকের দিনে এই নির্বাচনে জয়ী হয়েছিলেন দানের শীষ প্রতীক নিয়ে যিনি বর্তমান মেয়র আছেন আরিফুল হক চৌধুরী, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমদ কামরান। তিনি গত বছর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। আজকের এই দিনে সিলেটবাসী, সিলেট সিটি কর্পোরেশনের যেসব বাসিন্দারা আছেন তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন এবং আমরা যেটা আপনাদেরকে জানতে চাচ্ছিলাম যে ৯০,০০০-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে যিনি ছিলেন কামরান, বদরুদ্দিন আহমদ কামরান, তিনি ৮৫,০০০-এর কিছু ভোট পেয়েছিলেন এবং দুটি কেন্দ্রের ভোট তখন স্থগিত করা হয়েছিল এবং আজকের দিনেই কিন্তু ভোটের ফলাফল পুরোপুরি দেওয়া যায়নি। সেই দুটি কেন্দ্রের ভোট গ্রহণ করা হয়েছিল ২০১৮ সালের ১১ই আগস্ট তারিখে এবং সেই তারিখের পরেই আসলে মেয়রের মসনদে আবারও বসেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা আজকে চেষ্টা করেছিলাম, আজকের দিনে যেহেতু সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ৩ বছর পূর্ণ হয়েছে, সে কারণে আমরা আজকে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সংযুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু তিনি ব্যক্তিগত ব্যস্ততার কারণে আজকে আমাদেরকে সময় দিতে পারেননি। আগামীকাল খুব সম্ভবত আমরা তার সাথে লাইভে বসতে পারি অথবা তার সাথে একটা অনুষ্ঠান হতে পারে সিলেট সিটি কর্পোরেশনে তার ৩ বছরের মেয়াদকাল নিয়ে। এবং এই সম্পর্কিত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, অর্থাৎ আপনি যদি সিলেট সিটি কর্পোরেশনের যে ২৭টি ওয়ার্ড আছে সেই ২৭টি ওয়ার্ডের বাসিন্দা হয়ে থাকেন, আপনার ওয়ার্ডের সমস্যার সম্ভাবনা বা সরাসরি মেয়র সমীপে যদি আপনার কোনো কথা থেকে থাকে, তাহলে সেই কথাটি কিন্তু আমাদের কমেন্টস বক্সে অথবা আমাদের ইনবক্সে লিখে জানাতে পারেন এবং আপনার সেই প্রশ্নটি আমরা করতে পারি বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে। দর্শক, জানাচ্ছিলাম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের ৩ বছর হওয়ার খবর। সিলেট ৩ আসনের উপনির্বাচন যেটি গত ২৮ জুলাই তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু ৬ জন আইনজীবীর রিটের পরিপ্রেক্ষিতে সেই নির্বাচনটি পিছিয়ে যায় এবং আজকে কিন্তু কিছুক্ষণ আগে এই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সিলেট ৩ আসনের উপনির্বাচন হবে ৪ সেপ্টেম্বর। আদালতের রায়ে স্থগিত সিলেট ৩ আসনের উপনির্বাচন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইসি ওই মাসের ৪ তারিখে ভোট করার পরিকল্পনা নিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। শোকের মাস আগস্টে কোনো ভোট না করার নীতিগত সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকে আগেই নেওয়া হয়েছিল। এ কারণে ইসি ১৮০ দিনের সময়সীমার একেবারে শেষ প্রান্তে গিয়ে এই ভোট করার প্রস্তুতি গ্রহণ করেছে। কমিশন সূত্রে জানা গেছে আগস্ট মাসে তো ভোট হবেই না, এমনকি ওই মাসে ভোটের তারিখটাও ঘোষণা করা হবে না। জানা গেছে ভোটের আগে ২-৩ দিন সময় রেখে সেপ্টেম্বর মাসের ১ তারিখ এটা ঘোষণা করা হবে। এক্ষেত্রে ওই মাসের ৪ তারিখ ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হবে। অবশ্য ওই দিন সম্ভব না হলে ৫ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে সাংবিধানিক বাধ্যবাধকতায় ভোট গ্রহণের ১৮০ দিনের মেয়াদ আগামী ৬ সেপ্টেম্বর সোমবার শেষ হবে। কমিশনের এই সময়ের মধ্যেই ভোট করে আনুষ্ঠানিক ফলাফল কিন্তু ঘোষণা করতে হবে। আপনারা জানেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য ছিলেন প্রয়াত মাহমুদুজ্জামান চৌধুরী এবং তার অকাল মৃত্যুতেই মূলত এই আসনটি শূন্য হয় এবং সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকেই। ৩ জন প্রার্থী আছেন মূলত লাইমলাইটে, তারা এই আসনে নির্বাচন করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং গত ২৮ জুলাই তারিখে এই নির্বাচন সম্পন্ন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের একটি নির্বাহী আদেশে আসলে এই নির্বাচনটি আর অনুষ্ঠিত হতে পারেন এবং সেটি আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। দর্শক, আজকের সিলেটের করোনা পরিস্থিতি অনেকটাই খারাপ। আজকেও মারা গেছেন ১৭ জন মানুষ, আক্রান্ত হয়েছেন ৮০২ জন। প্রথমবারের মতো সিলেটে ৮ শতাধিক মানুষের আক্রান্ত হওয়ার খবর আমরা পেয়েছি এবং প্রথমবারের মতো এত বেশি সংখ্যক মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন। এবং ২ দিন আগে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ১৭ জন মানুষ একদিনে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং এর ঠিক ২ দিন যেতে না যেতেই আবারও ১৭ জন মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা গেছেন। ১৭ জন মানুষ মারা গেছেন এবং এই যখন অবস্থা, তখন সিলেটের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয়। পুরো দেশের যে করোনা পরিস্থিতি ছিল দীর্ঘদিন ধরেই, সিলেট কিন্তু এই তুলনায় কিছুটা ভালো ছিল। কিন্তু এখন ঠিক কি কারণে আসলে, যেহেতু লকডাউন চলছে, লকডাউনে কিন্তু মানুষজন খুব একটা ঘরের বাইরে নেই। আ প্রয়োজন ছাড়া কিন্তু খুব একটা মানুষজন বেরও হচ্ছেন না। মানুষের যে সামাজিক দূরত্ব সেটা মেইনটেন্যান্স হচ্ছে
এবং সংস্পর্শ এড়াতে পারছেন মানুষজন, কিন্তু তারপরেও করোনার মৃত্যু মিছিল কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আবারও 17 জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। অন্যদিকে নতুন করে 802 জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে, যা 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড সিলেটের ক্ষেত্রে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এইসব তথ্য আমরা নিশ্চিত হয়েছি। আহ, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত এই পুরো সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 17 জন মানুষ, যার মধ্যে সবচেয়ে বেশি 14 জনই সিলেট জেলার বাসিন্দা, এবং যে বাকি 3জন আছেন তারা আছেন মৌলভীবাজার জেলার বাসিন্দা। এবং পুরো দেশের যে চিত্রটি সেটি যদি আপনাদেরকে একটু জানাতে চাই, করোনায় কিন্তু আজকেও 200 বেশি মানুষ মারা গেছেন। করোনায় 212 জনের মৃত্যু হয়েছে সারা দেশে, এবং 13,000-এরও বেশি শনাক্ত করা হয়েছে। এ সম্পর্কিত যে প্রতিবেদনটি প্রথম আলো থেকে আপনাদেরকে একটু পরে শোনানোর চেষ্টা করছি। করোনা ভাইরাস সংক্রমণে গত 24 ঘন্টায়, অর্থাৎ বৃহস্পতিবার সকাল 8টা থেকে আজ শুক্রবার সকাল 8টা পর্যন্ত দেশে আরো 212 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন 13,862 জন। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগের দিনের তুলনায় আজ করোনায় মৃত্যু এবং রোগী শনাক্ত কমেছে। গত 24 ঘন্টায় 45,044 জনের নমুনা পরীক্ষা করা হয়, এবং নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 30.77%। দেশে এক সপ্তাহে করোনায় মৃত্যুর চিত্র যদি আপনাদেরকে একটু জানাতে চাই, গত 24 জুলাই তারিখ থেকে আজকে 30 জুলাই তারিখ পর্যন্ত 200-র বেশি মানুষ মারা গেছেন 5 দিন। 25 জুলাই তারিখে মারা গিয়েছিলেন 228 জন, 26 জুলাই তারিখে মারা গিয়েছিলেন 247 জন, 27 জুলাই তারিখে মারা গিয়েছিলেন 258 জন, 27 জুলাই তারিখে মারা গিয়েছিলেন 258 জন, 28 জুলাই তারিখে মারা গিয়েছিলেন 237 জন, এবং 29 জুলাই গতকাল মারা গিয়েছিলেন 239 জন। তবে আজকে শুক্রবার মারা গেছেন 212 জন। এমন মৃত্যুর সংখ্যা আসলে যেটা অনেক কঠিন। আমরা একটু বাইরের দেশের খবর আপনাদের জানাতে চাই। মধ্যপ্রাচ্যে চোখ রাগাচ্ছে করোনার চতুর্থ ঢেউ। করোনার প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউয়ের পর এবার কিন্তু চতুর্থ ঢেউ আসারও একটা আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, এবং তারা বলছে করোনা ভাইরাসের ডেল্টা ধরনের বিস্তারের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করোনার চতুর্থ ঢেউ দেখা দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই দেশগুলোতে টিকা প্রয়োগের হার খুবই কম বলে উল্লেখ করেছে সংস্থাটি। তারা যেটা বলছে যে মধ্যপ্রাচ্যের 22টি দেশ ও অঞ্চলের মধ্যে 15টিতে করোনার উচ্চ সংক্রমণের যে ধরন আছে ডেল্টা, সেটা ছড়িয়ে পড়ছে। সংস্থাটি বলছে জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত এই অঞ্চলে মাত্র 4,10,00,000 মানুষকে করোনার টিকার পূর্ণাঙ্গ ডোজ দেওয়া সম্ভব হয়েছে। এটা পুরো অঞ্চলের মোট জনসংখ্যার মাত্র 5.5%, এবং সেটা আশঙ্কার ব্যাপার। শতভাগ মানুষ এর মধ্যে মাত্র 5.5%কে যখন করোনা টিকার আওতায় নিয়ে আসা যায়, তখন কিন্তু চতুর্থ ঢেউ নিয়ে যেটা আশঙ্কা প্রকাশ করছে হু, তারা বলছে যে মধ্যপ্রাচ্যে করোনার চতুর্থ ঢেউ কিন্তু অনেকটা বড় আঘাত হানতে পারে। এবং যেটা তারা বলছে আগের মাসের তুলনায় গত মাসে এই অঞ্চলে করোনা রোগী শনাক্ত প্রায় 55% বেড়েছে, মৃত্যু বেড়েছে 15%। আমরা জানি যে আমাদের এই লাইফে দেশের পাশাপাশি বিদেশ থেকেও কিন্তু অনেকে সংযুক্ত হচ্ছেন, এবং মধ্যপ্রাচ্য থেকে অনেকেই আমাদের এই লাইভটি দেখে থাকেন। যারা মধ্যপ্রাচ্য থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভটি দেখছেন, তারা আসলে ঠিক সেখানকার পরিস্থিতি আমাদের কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। গড়ে প্রতি সপ্তাহে 10 জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে, মারা যাচ্ছেন 3,500 জন। তিউনিসিয়া সহ উত্তর আফ্রিকার অনেক দেশে করোনা ভাইরাসের কারণে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। এসব দেশে ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে রীতিমতো লড়াই করা হচ্ছে। এছাড়া অপ্রতুল অক্সিজেন সিলিন্ডার, আইসিইউ সজ্জার কারণে পুরো অঞ্চলেই স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব ফেলছে। দর্শক, সিলেটের পরিস্থিতির দিকে একটু চোখ বোলাই। সিলেটে কিন্তু করোনা পরিস্থিতি একদমই ভালো নেই। 802 জন মানুষ আক্রান্ত শনাক্ত হয়েছেন, এবং মারা গেছেন 17 জন। সিলেটের এই যখন অবস্থা, তখন ক্লিনিক গুলোতে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। করোনা উপসর্গ ছাড়াও কিন্তু মানুষের আরো নানাবিধ সমস্যা আছে। সেই সমস্যাগুলো নিয়ে মানুষজন হসপিটালে ভর্তি হচ্ছেন, এবং অনেকেরই কিন্তু আইসিইউ বেড প্রয়োজন। কিন্তু সিলেটে এত কম পরিমাণে আইসিইউ বেড আছে, যেটি আহ, খুবই দুঃখজনক ব্যাপার যে এত কম পরিমাণে আইসিইউ বেড আছে যে সবাইকে কিন্তু সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না। রাজশাহীতে এরকম একটি ঘটনা ঘটেছে, আপনারা হয়তো ইতিমধ্যেই নেটে জেনে গেছেন। যেটি হয়েছে যে মা ছিলেন আইসিইউ বেডে, তখন সন্তানের জন্য আইসিইউ বেডের প্রয়োজন হয়, তখন মা তার আইসিইউ বেডটি তার সন্তানকে ছেড়ে দেন, এবং ছেড়ে দেওয়ার 1 ঘন্টার মধ্যেই কিন্তু সেই মা মারা যান। এবং এই ঘটনাটি আজকে সারাদিন ধরেই আলোচিত হয়েছে। দেশের স্বাস্থ্য ব্যবস্থায় যে
খুঁত ধরা পড়ছে। এবং দীর্ঘদিন ধরেই আমরা কিন্তু রাস্তার উন্নয়ন করেছি, আমরা অনেক ধরনের বড় বড় কাজ করেছি, কিন্তু স্বাস্থ্য সেবার যে ব্যাপারটি সেটা কিন্তু খুব একটা খেয়াল করা হয়নি। বাংলাদেশ কিন্তু বহুল জনসংখ্যার দেশ, 18 থেকে 19 কোটি মানুষ এই দেশে বসবাস করেন, এবং এই দেশের মানুষের একটা দুর্যোগের মধ্যে হসপিটালের যে সেবা, সেই সেবাটা পাওয়াটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং আশার খবর হচ্ছে যে বাংলাদেশের মানুষের সব মানুষকে এই মুহূর্তে করোনা টিকার ডোজের আওতায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে সরকার, এবং মানুষের মধ্যেও কিন্তু করোনা টিকা দেওয়ার ব্যাপারে যে আগের যে ভুলগুলো ছিল, আগে অনেকেই কিন্তু করোনা টিকা দিতে চাননি, কিন্তু এখন কিন্তু মানুষের মধ্যে করোনা টিকা দেওয়ার ব্যাপারে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা কিন্তু আজকে সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র আপনাদেরকে দেখিয়েছি, এবং সেখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ, এবং বলা চলে যে যাবৎকালে যারা করোনা টিকা আমরা নিতে দেখেছি মানুষকে, যে সেই তুলনায় কিন্তু এর বেশি সংখ্যক মানুষ এই করোনা টিকা নিতে আগ্রহী হয়েছেন, এবং সিলেট নগরে মডার্না টিকা দেওয়া হচ্ছে সিলেট নগরের যারা বাসিন্দা আছেন। এবং এই ব্যাপারটি সহজীকরণ করেছে সরকার। 25 বছরের ঊর্ধ্বে যেসব মানুষজন আছেন তারা কিন্তু সহজেই করোনা টিকা নিতে পারছেন সুরক্ষা অ্যাপের মাধ্যমে, অথবা তার যদি জন্ম নিবন্ধন কার্ড থাকে, অথবা তার ভোটার আইডি কার্ডের মাধ্যমে কিন্তু তারা করোনা টিকা নিতে পারছেন। করোনার যে প্রাদুর্ভাব আছে সেটা ঠেকাতে আসলে টিকার কোনো বিকল্প নেই, এবং টিকা নেওয়ার পরেও যে আপনি নিরাপদ সেটাও কিন্তু না। আপনাকে মেনে চলতে হবে সব ধরনের স্বাস্থ্যবিধি। অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, আপনার হাতকে সুরক্ষিত রাখতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। দর্শক, আমরা আশা করব আপনি করোনা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, ঘরে থাকবেন, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং আহ, নিজেকে সেফ রাখবেন। আপনি সেফ থাকলে আপনার পরিবার কিন্তু সুরক্ষিত থাকবে। দর্শক, জানাচ্ছিলাম সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। আগামীকাল একই সময়ে আবার হাজির হব, জানাবো ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী। কমেন্টস বক্সে আপনার কমেন্টস লিখে জানাতে পারেন এই অনুষ্ঠান সম্পর্কে আপনার অভিমত। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি হাসান মোহাম্মদ শামীম। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউয়ের সাথে থাকুন। খোদা হাফেজ।